আজকে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কিছু লিঙ্কার বলবো, যে লিঙ্কার গুলো আমাদের ইংলিশ লেখার সময় লাগে, যেগুলোর মধ্যে অনেক কটা আমরা জানি এবং অনেকগুলো জানি না। জানি না মানে কি, ইংলিশ ওয়ার্ডটা পরিচিত, তার বেঙ্গলিটা খুব ভালো মতো জানি না, সেইটা আমি জানিয়ে দেবো। এবং ওই লিঙ্কার গুলো ইউজ করে কিছু সেন্টেন্স তোমাকে দেখাবো, যে এই সেন্টেন্স গুলো যদি এইরকম হয় তাহলে এই লিঙ্কারটা আসে, এবং এই লিঙ্কারটা দিয়ে একটা সেন্টেন্স আমি কি করে লিখবো, বা সেন্টেন্সটা যদি একটু বড় হয় কি করে লিখবো। আমাদের লক্ষ্য ইংলিশ আমরা একা লিখবো, রাইটিং আমরা একা লিখবো, রাইটিং এর ফরম্যাট জানবো, কিভাবে রাইটিং গুলো লিখতে হয় সেগুলো স্যার সব শিখিয়ে দেবে, জেনে নেবো। এবং নিজেরা একা একা আমরা বাংলা যেরকম ভাবে লিখি ইংলিশ সেরকম ভাবে লিখবো। সেই ক্ষমতাটা তৈরি করাই হচ্ছে আমাদের রাইটিং ক্লাসের একমাত্র উদ্দেশ্য। সবাই এই 8টা সেন্টেন্স লিখেছো তো? সবার খাতায় আছে। এবং সবাইকে আমি বলেছিলাম 2 লাইন করে ফাঁকা রাখতে। প্রথম লাইনটা আমরা যা পারবো লিখবো, দ্বিতীয় লাইনটা সঠিক যেটা যেটা আমি বলে দেবো সেইটা আমরা লিখবো। তাহলে কি হবে, ঘিজিমিজি কাটাকাটি হবে না। আর কেউ যদি ছোট্ট লাইন ফাঁকা রাখে তাহলে ঘিজিমিজি কাটাকাটি হবে। আমরা এরকম লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে ইংলিশ আমরা শিখে যাব। আচ্ছা, এবার প্রত্যেকটা সেন্টেন্সের ইংলিশটা আমি সুন্দর করে তোমাদেরকে বলবো, কিভাবে লাইনগুলো তৈরি হয়, কিভাবে ইংলিশে লিখতে হয়। তার আগে আমরা কয়েকটা লিঙ্কার দেখে নিই। এগুলো হচ্ছে লিঙ্কার বলে, হ্যাঁ, কন্ডিশন বোঝানোর জন্য আমরা ইংলিশ লিখি, কিন্তু লিখতে গিয়ে আমি দেখি, আমি যাদের ইংলিশ যারা লেখে জিজ্ঞাসা করে যে স্যার এইটা কি হবে, ওইটা কি হবে, মানে কিছু কিছু লিঙ্কার জিনিসগুলো আমাদের সমস্যা হয়, যার জন্য একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স আমরা জয়েন করতে পারি না। এই লিঙ্কার গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, কন্ডিশন ইংলিশে বলে কন্ডিশন, বাংলায় বলে শর্ত। একটা লাইন এমন একটা, আমি বাংলায় ভেবেছি এটাকে ইংলিশে লিখবো, তার মধ্যে একটা শর্ত রয়েছে, তুমি যদি এটা করো তাহলে তোমাকে আমি ওটা দেবো, একটা শর্ত হয়ে গেল না? তাহলে এটা করো দিয়ে আমি তো দাড়ি দিতে পারছি না, তুমি যদি এটা করো দাড়ি, তোমাকে আমি ওটা দেবো দাড়ি, ভাল লাগছে? তুমি যদি এটা করো তোমাকে তাহলে আমি ওটা দেবো। তাহলে এই যে লাইনটাকে আমি দাড়ি দিতে পারলাম না, তাহলে দাড়ি না দিলে ওখানে একটা লিঙ্কার চাই। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি কন্ডিশন অর্থে তাহলে বলবো স্যার একখানা লিঙ্কার কেন নেই, একটা থাকলেই তো আমাদের হয়ে যেত। অনেক কটা রয়েছে, কারণ সেন্টেন্স যখন গঠন করা হয় বিভিন্ন লিঙ্কার বিভিন্ন জায়গায় তার সেন্স আলাদা আলাদা বোঝায়, তাই না? আলাদা আলাদা লিঙ্কার ব্যবহার করলে সেন্টেন্সটা আরো বেশি সুন্দর হয়। এবং প্রত্যেকটা লিঙ্কারের বেঙ্গলি মিনিং আমরা জেনে নেব। দেখো, ইফ মানে যদি, আমরা জানি না? হ্যাঁ, এটাও তো কন্ডিশন অর্থেই তো বোঝায়, যদি এটা হতো, তাই না? তাহলে যদি মানে ইফকে আমরা যদি, এটা আমরা জানি, এটা সবাই আমাদের সবার রেডি এটা। আনলেস মানে যদি না, প্রোভাইডেড দ্যাট মানে যদি শর্ত পূরণ হয়। ঠিক এইরকম ভাবে জিনিসগুলো আমরা পড়ে রাখবো, ঠিক আছে? এবার এটার ভালোভাবে তুমি জানতে পারবে সেন্টেন্সের মধ্যে দিয়ে, আমি সেই সেন্টেন্স গুলো দেখিয়ে দেবো। এই যে যদি শর্ত পূরণ হয়, হ্যাঁ, পড়ে রাখলাম, মুখস্থ করলাম, তাতে কি আমার সব হয়ে গেল না? যতক্ষণ আমি সেন্টেন্সে জিনিসটা দেখতে পাচ্ছি বুঝতে পারবো না, সেন্টেন্সে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাজ লং অ্যাজ, এটার মানে হচ্ছে যতক্ষণ। সব কটার জন্য সেন্টেন্স চাই, সেন্টেন্স ছাড়া এগুলো ইনকমপ্লিট। ইন কেস, ইন কেস মানে যদি এমন হয়। ইভেন ইফ, এমন কি যদি। সাপোজিং দ্যাট, যদি ধরা হয়, সাপোজ মানে সাপোজ করা না, সাপোজ যদি এটা হতো তাহলে যদি ধরা হয়। অন কন্ডিশন দ্যাট, শর্ত সাপেক্ষে। আদারওয়াইজ মানে অন্যথায়। আর ইভেন দ্যাট মানে যদি বিবেচনা করা হয়, যদি বিবেচনা করা হয়। ব্যাস, এই লিঙ্কার গুলো আমরা বাড়িতে গিয়ে ইংলিশটা লিখবো এবং তার বেঙ্গলিটাও লিখবো, লিখে 2-3 বার পরে একটু মুখস্থর মতো করে রাখবো, তারপর ইংলিশ সেন্টেন্স আমরা অ্যাপ্লাই করে দেখবো এবং সেই সেন্টেন্স গুলো তোমাদেরকে দেখাবো। আরেকটা আমি লিঙ্কারের চার্ট দেখাচ্ছি। দেখো, হাউএভার মানে কি, এবার এটা হচ্ছে কন্ট্রাস্ট, আগেরটা আমরা কন্ডিশন পেয়েছি, এটা হচ্ছে কন্ট্রাস্ট মানে বিপরীত। সেটা কি জিনিস দেখো, হাউএভার তবে, বাট কিন্তু, এই যে বাট কিন্তু বিপরীত না? হ্যাঁ, এটাতে এক কথা নয়, আমি এটা করেছি কিন্তু ওটা করিনি, তাহলে ঠিক উল্টো বিপরীত কথা হয়ে যাচ্ছে। তারপর অন দা আদার হ্যান্ড, অন্যদিকে। হোয়ারএজ যদিও, নেভারথলেস তা সত্ত্বেও, ননথলেস তবুও, ইন কন্ট্রাস্ট বিপরীতে, কনভার্সালি বিপরীতভাবে, ইভেন দো যদিও, আর অলদো এটাও যদিও, এই দুটোতেই আমরা যদিও বলতে পারি। তো আমরা বাড়িতে 2-3 বার পড়ে নেবো, বাড়িতে গিয়ে পুরো ক্লাসটা খাতায় সুন্দর করে লিখবো, লিখে আমরা 2-3 বার পরে রেডি করে রাখবো। লিঙ্কার হলো,
লিঙ্কার মোটামুটি আমরা মুখস্থ করব, কিন্তু পুরো মুখস্থ করেই কিন্তু আমরা সেন্টেন্সে কাজে লাগাতে পারবো না, সেন্টেন্সে না দেখতে পারলে। এবার আমি সেন্টেন্স ওয়াইজ জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। তোমাদের ওই 8টা সেন্টেন্সের মধ্যে কিছু লিঙ্কার রয়েছে, পরের দিন আরো কিছু সেন্টেন্স আনবো যেখানে বাকি লিঙ্কার গুলো থাকবে। যদি তুলনা করি, তুলনা অর্থে দেখো সিমিলারলি মানে এটার সাথে ওটা তুলনা করা হচ্ছে, সিমিলার একটা ব্যাপার, অনুরূপ ভাবে। লাইকওয়াইজ একই ভাবে, ইন দ্য সেম ওয়ে একই ভাবে, জাস্ট অ্যাজ যেমন, ইকুয়ালি সমানভাবে, করেসপন্ডিংলি এটা হচ্ছে করেসপন্ডিংলি অনুরূপ ভাবে, ইন লাইক ম্যানার একই রকম, বাই দ্য সেম টোকেন একই যুক্তিতে, অ্যাজ ইফ মানে যেন, অ্যানালগাসলি অনুরূপ ভাবে। তো এই লিঙ্কার গুলো আমরা স্যার তাহলে লেখার সময় কি আমাদের সব লিঙ্কার প্রয়োজন? সব লিঙ্কার প্রয়োজন নয়, কিছু কমন লিঙ্কার আছে যেগুলো দিয়ে তুমি লিখতে পারো। কিন্তু শুধু তুমি লিখলে হবে না তো, তোমার কাছে কিছু ইংলিশের কিছু সেন্টেন্স এবং কিছু লেটার, চিঠি, বিভিন্ন জিনিস তো আসবে, আর্টিকেল আসবে, তোমাকে তো পড়ে তার বাংলাটা বুঝতে হবে। তো ওই বুঝতে গেলে তখন তুমি এই লিঙ্কার গুলোর মানে যদি জানো, তুমি লেখাটা পড়ে বুঝতে পারবে হ্যাঁ এটার তো এইটা বলছে। আচ্ছা, এবার একটা করে সেন্টেন্স দিয়ে আমরা সুন্দর করে বুঝবো। দেখো এখানে কি আছে, ইন অ্যাডিশন মানে মানে তাছাড়াও, যদি বলছি তাছাড়াও, সেন্টেন্সটা কেমন হতে পারে, পাঠ্য বই পড়া ছাড়াও, এই যে ছাড়াও, আমি পত্রিকা পড়তে পছন্দ করি। এইটাই হচ্ছে পড়া ছাড়াও বা তাছাড়াও। তাহলে পাঠ্য বই পড়া স্যার ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, এটা মোটামুটি আমরা পারি। আমি পত্রিকা পড়তে পছন্দ করি এটাও পারবো, কিন্তু তাছাড়া এই ওয়ার্ডটার ইংলিশটা তুমি জানো না বলে সেন্টেন্সটা ঠিকঠাক লিখতে পারছো না, এটাই আমাদেরকে জানতে হবে। দেখো তাহলে এই যে লিঙ্কার, এই ছাড়াওকে কি বলে, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু। আচ্ছা, এবার হচ্ছে পাঠ্য বই পড়া, তো এই দুটোর মধ্যে কোনটা আমি আগে লিখবো? একটা হচ্ছে পাঠ্য বই, একটা হচ্ছে পড়া। হ্যাঁ, তাহলে এই দুটোর মধ্যে দেখো, আমরা যখন বাংলা থেকে ইংলিশে লিখবো তখন পড়া পাঠ্য বই, পড়া পাঠ্য বই, বাংলার সাথে ইংলিশের এই হচ্ছে ফান্ডা। ঠিক আছে, তাহলে পড়াকে ইংলিশে কি বলে, রিড করা। এখানে পাঠ্য বই পড়া একটা রানিং জিনিস, তাই রিডিং। আর পাঠ্য বইকে বলে একাডেমিক বুকস। হ্যাঁ, একাডেমিক বুক বলতে পারি, বা বুকস, বুকস মানে অনেক বই বা বুক, যে কোনো একটা লিখতে পারি। ইংল্যান্ডের একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, সে তো স্কুলেই হয়তো কোনোদিন যায়নি, কিন্তু সে ইংলিশে কথা বলেও ফেলছে, কেউ ইংলিশে বললে তার কথা বুঝেও ফেলছে। কি করে হচ্ছে, কিছু লাইন তাদের একদম মুখস্থ হয়ে গেছে যে এই লাইনটা মানেই এটা বলছে, আমি যখন ওকে বলবো তখন এই লাইনটা বলবো। তারা জানেই না ওই লাইনটার মধ্যে কি গ্রামার, কি কিছু ব্যবহার হলো। আমরাও ঠিক তাই, সমস্ত ক্ষেত্রে গ্রামার তো জানা দরকার, কিন্তু সমস্ত করে অ্যাপ্লাই করে করে লিখতে গেলে সব ক্ষেত্রে হবে না। তো এরকম লিখতে লিখতে আমাদের জিনিসগুলো বুঝে নিতে, কম্পেয়ার করতে হবে যে এরকম টাইপের জিনিস হলো এরকম টাইপের আমরা লিখবো, বাদ বাকিটা আমি ডিটেলস আরো বোঝাবো বোঝাতে বোঝাতে। আচ্ছা, তাহলে এই পুরো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, আমি পত্রিকা পড়তে পছন্দ করি, তাই তো? তাহলে আমি জানি যে কোনো সেন্টেন্সের প্রথমে আমরা সাবজেক্টকে লিখবো। হ্যাঁ, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, পছন্দ করাকে কি বলা হয়, লাইক, আই লাইক, কি পছন্দ করি। আচ্ছা দেখো এখানে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে পড়তে আর হচ্ছে পছন্দ করা, তাই না? তাহলে যে ভার্বের শেষে তয়কারে তে থাকে সেটার সাথে টু প্লাস V1 হয়। হ্যাঁ, এবং এই ভার্বটা সেকেন্ড টাইমে বসে, ফার্স্ট টাইমে নয়। আরেকটা যেটা থাকে সেই ভার্বটা প্রথমে বসবে। ব্যাস, এইটা আমরা জাস্ট জেনে নিলাম, লেখার সময় এটা আমরা অ্যাপ্লাই করে দেবো, হয়ে গেল। আমি মাঠে যাই ফুটবল খেলতে, ফুটবল খেলা এটা একটা ভার্ব, খেলা, খেলা এটা একটা ভার্ব, যাওয়া এটাও একটা ভার্ব। হ্যাঁ, তাহলে দুটো ভার্বের মধ্যে আমি মাঠে যাই ফুটবল খেলতে, খেলতে তয়কারে তে চলে আসলো, ওটার সাথে টু প্লাস V1 লাস্টে লিখবো, আর মাঠে যাই এই ভার্বটা আগে লিখবো। এইভাবে আমি ইংলিশে লিখবো। তো লাইনটা কি হবে অর্ক বলো? ইন অ্যাডিশন টু, এইটা না, আমি মাঠে যাই ফুটবল খেলতে, এটা ইংলিশে বলো, কে বলতে পারবে, তাড়াতাড়ি বল। আমি মাঠে যাই ফুটবল খেলতে, সিম্পল একটা সেন্টেন্স। আই গো টু ফিল্ড বা আই গো টু দ্য ফিল্ড টু প্লে ফুটবল। সাবজেক্ট, ভার্ব, একটা প্লেস রয়েছে, প্লেসটাও লিখে দিলাম, তারপরে আমরা ইনফিনিটিভটা লিখলাম।
এইরকম ভাবে বুঝতে হবে, যেটার সাথে তয়কারে তে থাকবে সেই ভার্বটা পরে হবে এবং সেটার সাথে 2 + V1 হবে। তাহলে আমি সাবজেক্ট বসালাম, পছন্দ করাকে বলে লাইক, আর পড়তে কে কি বলে, তয়কারে তে আছে, তাহলে 2 + V1 টু রিড। আচ্ছা, কি পড়ার কথা বলা হচ্ছে, পত্রিকাকে বলে ম্যাগাজিন। আমি একটু আগে যেটা বললাম ফুটবল, তাহলে টু প্লে ফুটবল বললাম, ফুটবল ওখানে অবজেক্ট ছিল, এখানে ম্যাগাজিন হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এনিওয়ে, এগুলো তো আমরা ইংলিশ স্পোকেনে বলে ফেলি না, একটু স্টাইলিশ করে যখন ইংলিশ বলতে যাই তখন এনিওয়ে এরকম একটা বলেই ফেলি। হ্যাঁ, এনি হাউ, তাহলে যেভাবেই হোক, যাই হোক। আচ্ছা দেখো লাইনটা কেমন, তুমি শেষ ট্রেনটি ছেড়ে দিয়েছো, হ্যাঁ যাই হোক তুমি আমার সাথে থাকতে পারো। তাহলে এই যে যাই হোক হচ্ছে লিঙ্কার, তাহলে লিঙ্কার থেকে দুটো সেন্টেন্স আলাদা হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রথম সেন্টেন্সটা আমি প্রথমে লিখে দিই, কি অসুবিধা আছে, আর পরের সেন্টেন্সটা পরে লিখবো। তাহলে প্রথম সেন্টেন্সের মধ্যে আমার প্রথম কাজ হবে সাবজেক্টকে খোঁজা। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমিকে কি বলে ইউ, তারপর দরকার ভার্ব। ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়াকে কি বলে মিস করা। এবার তুমি ছেড়ে দিয়েছো, যাই হোক তুমি আমার সাথে থাকো, তার মানে ছেড়ে দেওয়ার ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা পরিষ্কার আমার মনে আছে। হ্যাঁ, আজকে সকাল 6টায় আমি ঘুম থেকে উঠেছি, এটাকে পাস্ট টেন্স বলা যাবে না, কিছুক্ষণ আগে ঘটে গেছে, এখন তার রেস আমার মধ্যে রয়েছে, চোখের ক্যাতর এখন আমার পরিষ্কার হয়নি, আমি সকাল 6টার সময় উঠেছি বলে। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলবো, এগুলোকে পাস্ট টেন্স বলা যাবে না, এগুলো প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে আমাদের ফরমেশন কি আসছে, হ্যাভ আর কি হ্যাজ, তারপরে ভার্বের এই হ্যাভ বসবে প্লুরালের সাথে, হ্যাজ বসবে সিঙ্গুলারের সাথে, কিন্তু আই ব্যতিক্রম, আই হ্যাভ কে নেবে, ইউও তাই, ইউও হ্যাভ কে নেবে। এইভাবে জিনিসগুলোকে জাস্ট আমরা পড়ে রাখবো। আচ্ছা, তাহলে ইউ ইউ সবসময় প্লুরাল কে নেয়, তাহলে হ্যাভ হয়ে গেল। এবার ছেড়ে দেওয়াকে বলে মিস করা, তাহলে মিসড। হ্যাঁ, আচ্ছা কি ছেড়ে, তাহলে কি লিখলাম, তুমি লিখে ফেলেছি, ছেড়ে দেওয়া লিখে ফেলেছি, তাহলে বাকি রইলো কি শেষ ট্রেনটি। তাহলে শেষকে কি বলে লাস্ট, আর ট্রেনকে কি বলে ট্রেন। তো নির্দিষ্ট একটা ট্রেনের কথা বলা হচ্ছে, তাই দা লাস্ট ট্রেন বলা হচ্ছে, মানে ওই লাস্ট ওই নির্দিষ্ট ওই ট্রেনটাই ছেড়ে দিয়েছে, ব্যাস আমাদের প্রথমটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এবার যাই হোক কি বলবো আমরা, এনিওয়ে। আর যেভাবেই হোক তুমি আমার জন্য ওটা নিয়ে আসো, তখন এনি হাউ, এটাতে যেভাবেই হোক বোঝাচ্ছে না, যাই হোক আমরা এনিওয়ে লিখবো। আচ্ছা, এবার আবার একটা গোটা সেন্টেন্স আসলো, এই সেন্টেন্সের সাবজেক্ট কে তুমি, আচ্ছা তুমি লিখে দিলাম, এটা আর, হ্যাঁ ইউ আর, এটাকে যুক্ত করা রয়েছে, এটা হবে আর। তাহলে ইউ আর ওয়েলকাম, ইউ আর মানে এখানে তয়কারে তে দিয়ে যে ভার্বটা রয়েছে এটা মেন ভার্ব নয়, তাহলে আর একটা ভার্ব লাগবে, তো আর একটা ভার্ব আমি ঠিকঠাক পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমি একটা বি ভার্ব ব্যবহার করব। কোন টেন্সে চলছে, প্রেজেন্ট টেন্সে চলছে, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর এর মধ্যে একটা কিছু বসবে, যেহেতু ইউ ছিল তাহলে আর বসিয়ে দিলাম, ইউ আর। স্বাগতকে কি বলে ওয়েলকাম, ওয়েলকাম বসিয়ে দিলাম। আচ্ছা, এবার তয়কারে তে থাকা, তাহলে টু স্টে, আমরা জানি 2 + V1, স্টে মানে থাকা, তার আগে টু, ঠিক আছে। এবার কি বলছে, আমার সাথে, আমার সাথে, তাহলে সাথেকে কি বলে উইথ মি, মানে আমার সাথেকে আমরা লিখবো সাথে আমার। আমি এর আগেও শিখেছি যে লাস্টের থেকে লেখা শুরু হয় না, লাস্টের থেকে, তাই লাস্টে আগে কি ছিল সাথে, তারপরে আমার। আমরা সাবজেক্ট পাবো, অবজেক্ট পাবো, সেগুলো যদি সাইজে বড় হয় বা বাদ বাকি অংশ যেটাই থাকবে সাইজে বড় হলে লাস্টের থেকে লিখতে হবে। আমরা কখনোই আমার সাথে, তাহলে এটা যদি আমি লিখতাম মি উইথ, কেমন লাগতো, তাহলে উইথ মিটা কোত্থেকে আসছে, আমরা সেন্টেন্সটা যখন তৈরি করেছি আমরা সেন্টেন্সের শেষের থেকে লেখা শুরু করব, তবে সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই জিনিস আমি এর আগেও বলেছি, আগামীতে আরো বড় বড় সেন্টেন্স যখন বলবো তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এবার হচ্ছে এগেইন, এগেইন মানে কি আবার। আচ্ছা, তাহলে লাইনটা দেখি, সে তার টাকা রাখার ব্যাগটি হারিয়েছিল, আবার সে তার ট্রেনের সময়টাও মিস করেছিল। তাহলে টাকা রাখার ব্যাগটা হারিয়েছিল, ব্যাস শুধু ওইটাতেই সে থামেনি, এর সাথে আবার সে কি করেছে, সে তার সময়টাও মিস করেছে। দেখো এখানে আবার দিয়ে রয়েছে, তুমি বাংলা লাইনটাকে অন্যরকম কিছু দিয়ে লিঙ্ক আর ভাবতেই পারো, এখানে আবার দিয়ে যে সেন্টেন্সটা হচ্ছে এমনটা নয়, তুমি অন্য কিছু দিয়ে ভাবতে পারো যে সে তার টাকা রাখার ব্যাগটি হারিয়েছিল, এছাড়াও তো বলতে পারি, তাই না। তো আলাদা আলাদা লিঙ্কার আমরা ভাবতেই পারি, লিঙ্কার আলাদা ভাবলে লিঙ্কারে সেই ইংলিশ ওয়ার্ডটাও তো আলাদা হবে, সেই আলাদা ওয়ার্ডটা আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এই লিঙ্কার থেকে সেন্টেন্স দুটো খণ্ড হয়ে যায়, তাহলে একটা করে খণ্ড ধরবো, সেই খণ্ডটাকে আবার খণ্ড খণ্ড করব।
তাহলে এই খণ্ডের প্রথমটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সে, সেকে আমি সি লিখলাম, হিও লেখা যায়, ঠিক আছে। এখানে কি কোনো জেন্ডার বলা হয়েছে? নেই, এখানে মেয়ে হিসেবে ধরা হচ্ছে তাই সি। যদি ছেলে হিসেবে হতো তাহলে আমরা হি বসাতাম, তো তুমি হি বসালে কোনো সমস্যা নেই। আচ্ছা, সাবজেক্টের পরেই আমরা চলে যাবো ভার্বের কাছে। তাহলে ভার্ব হচ্ছে কি? হারিয়েছিল, হারানোটা হচ্ছে ভার্ব। সে তার টাকা রাখার ব্যাগটি হারিয়েছিল, পাস্ট টেন্স তো। যদি বলতো হারিয়েছে, তার মানে কিছুক্ষণ আগেই ঘটনা, কিন্তু হারিয়েছিল মানে অতীতের ঘটনা ছিল। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা জানি, অতীত হলে সিম্পল পাস্ট। তাহলে হারানোকে বলে লস, লসের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট পেয়ে গেছি আর কি ভার্ব পেয়ে গেছি। আচ্ছা, এবার যে অংশটা থাকবে দেখো, তার টাকা রাখার ব্যাগ তো, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তারকে কি বলবো? এখানে ছেলে হলে হিজ লিখতাম, মেয়ে যেহেতু হার লিখলাম। আর টাকা রাখার ব্যাগ, দেখো তিনটে বাংলা ওয়ার্ড একটাতে হয়ে গেল, শুধু ওয়ালেট বললাম হয়ে গেল। এবার আমি কি ট্রান্সলেট করবো? টাকা, টাকাকে ট্রান্সলেট করলাম, রাখাকে ট্রান্সলেট করলাম, ব্যাগকে ট্রান্সলেট, এইরকম ভাবে আমি ইংলিশ কোনোদিন লিখতে পারবো না। আমি বুঝতে টাকা রাখার ব্যাগ মানে ওয়ালেট বললেই তো মিটে গেল, হ্যাঁ, তো ছোট হয়ে গেল, আমি কেন বড় ওরকম করে করবো? আচ্ছা, আবার কে কি বলবো? এগেইন। এবার পরের অংশটাকে আবার আমি লিখবো, তাই তো। এখানে সাবজেক্ট হচ্ছে সে, সি। এখানে আর আমি যদি এবার হি লিখি তাহলে কিন্তু কেটে দেবে। এখানে হি থাকলে এখানে হি লেখো, এখানে সি থাকলে এখানে সি লেখো। এগুলো বুঝতে পারছি কেন, কারণ একই ব্যক্তি নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আবার ভার্ব খুঁজবো, মিস করেছিল, হ্যাঁ, তাহলে একই ব্যাপার, মিসকে এবার আমরা কি লিখবো? মিসড, পাস্ট টেন্স। হ্যাঁ, এখানে কিন্তু আমরা হ্যাজ মিসড লিখবো না, কারণ অতীতের ঘটনা তো, শুধু সিম্পল পাস্ট, মিসড। আচ্ছা, তার ট্রেনের সময়টা, তাই তো, তাহলে তার ট্রেনের সময়, তারকে এখানে আমরা কি লিখছি? হার। আচ্ছা, ট্রেনের সময়, তাহলে ট্রেন শিডিউল। এবার তার লাস্ট সেই ট্রেনটার কথাই তো বলা হচ্ছে, এখানে লাস্ট কথাটা নেই, এখানে তুমি লাস্ট না দিলেও হবে। হার, সি মিসড হার লাস্ট ট্রেন শিডিউল। হ্যাঁ, তুমি লাস্টটা লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু ট্রেন শিডিউল লিখলেও হবে বা লাস্ট ট্রেন শিডিউল লিখলেও হবে। দেখো, যখন বাংলা থেকে ইংলিশে লিখবো মানে এমন কোনো ব্যাপার নেই, বাংলা এই ওয়ার্ডগুলো সব পাই টু পাই লিখতে হবে, বাইরে কিছু লিখলে কিছু হবে, কিচ্ছু সমস্যা নেই। তোমার বাংলা দুটো ওয়ার্ডের তুমি না লিখলেও সমস্যা নেই, বেশি লিখলেও সমস্যা নেই, শুধু যেন অর্থের পরিবর্তন না হয় আর গ্রামাটিক্যালি মিস্টেক যেন না হয়। মানে তোমাকে ভার্বটা দেখা গেলো লিখলাম সবই ভার্বটাই লিখিনি, হবে না, লিখলাম সবই সাবজেক্টই লিখিনি, কিছু অতিরিক্ত অংশ থাকে, সেগুলো যদি দুই একটা মিস চলে যায় কোনো সমস্যা নেই, এগুলো তো অতিরিক্ত অংশের মধ্যে পড়ছে না। সাবজেক্ট ভার্ব এগুলোকে আমরা সিস্টেমেটিক্যালি সেট করবো এবং সেগুলোকে লিখবো। বুঝেছি এইটুকু আমরা? বল। শেষ ট্রেন, এখানে ট্রেনের সময় বলেছে তো, ট্রেনের সময় বলেছে বলে শিডিউল বলা হচ্ছে। এখানে তুই টাইম, ট্রেন টাইম, টাইমটা ঠিক যাচ্ছে না, তুই এখানে অন্যরকম ভাবে সেন্স মেলাতে পারলে লিখতেই পারিস, কোনো সমস্যা নেই। মানে তুই সাবজেক্ট আর ভার্ব তো ঠিক রেখেছিস, বাদ বাকি অংশটা নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে তাছাড়াও, তাছাড়াও কি বলবো? হাউএভার অথবা বিসাইডস, এই লাস্টে কিন্তু এস আছে, এটাকে কিন্তু সবাইকে ফলো করতে হবে। সে তার সমস্ত কাগজপত্র হারিয়েছিল, তাছাড়াও সে আরো একটি নতুন সমস্যায় পড়েছিল। তাহলে এর আগে একটা সেন্টেন্স, এর পরে আর একটা সেন্টেন্স, তাহলে আমরা একে একে করি। তাহলে আমরা প্রথম অংশটা প্রথমে ট্রান্সলেট করি, সেকে কি বলে? হি অথবা সি, যা খুশি। হারিয়েছিল, পাস্ট টেন্স, লস্ট, তার সমস্ত কাগজপত্র, তাহলে অল হিজ পেপারস, কাগজপত্র হচ্ছে পেপারস, সমস্ত অল, তার হচ্ছে হিজ। এগুলো তুই যখন রাইটিং বারবার লিখতে লিখতে লাইনগুলো নিয়ে আর ভাবতেই হবে না আগে অল না হিজ না পেপার, তুই তোর একটা ফ্লো চলে আসবে লিখতে লিখতে, এই জন্য লিখতে হবে। এবার আমি যদি পড়ে বুঝতে পারছি কিন্তু লিখছি না, তাহলে কিন্তু কখনো হবে না। বাড়িতে কিন্তু লিখতে হবে পড়ে পড়ে, যত তুই লিখবি তত দেখবি তুই লাইনগুলো মুখ থেকে ফট করে বেরিয়ে যাচ্ছে। তুই তোর গ্রামারটা আমার কিচ্ছুই জানিস না, মানে কিছুই ভাবলি না সেটা নিয়ে, ফট করে তোর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। যেমন বাইক চালাই আমি, আমি ভাবি না ডান দিকে যাবো বা দিকে যাবো, কোথায় গিয়ে দিতে, ভাবতে হয় না। একটা সময় ভাবতে হতো যখন শিখছিলাম, এটা হয়ে যায়। সাইকেল চালানোর সময় তুই ভাবিস কতটা প্যাডেল করবো, কিভাবে করবো, অটোমেটিক হয়ে যায়। তোকে প্রথমে রুলস বলে দেওয়া হয়েছে যে সাইকেলটা চালাতে গেলে সামনের দিকে তাকাতে হবে, হ্যান্ডেলটা ধরতে হবে, করতে হবে। এখন আর তোকে তো বলতে হয় না, রুলস তুই শিখে গেছিস, এবার তোর শরীর ওইরকম ভাবে, মনটা ওইরকম ভাবে চালায় তোকে নিয়ে। ইংলিশটাও ঠিক তেমন, তুই এরকম ভাবে লিখতে লিখতে দেখবি তোর মুখ দিয়ে সঠিক সঠিক ওয়ার্ড, সঠিক সেন্টেন্স, গোছানো জিনিস বেরিয়ে আসছে। তার জন্য লিখতে হবে। আমি যদি পড়ে বুঝে বসে আছি কিন্তু লিখছি না, তাহলে হবে না।
তাই আমি যেমন ইংলিশ টেক্সটের দিন আমি রাইটিং তো দিই, ওই রাইটিংটা বাড়িতে নিজেরা বাংলাটা লিখে লিখে তার ইংলিশটা নিজেদের চেষ্টা করতে হবে, চেষ্টার মধ্যে দিয়ে লিখবো। এবং আমিও এখানে যা লেখা আছে সেটা বাড়িতে সবাইকে লিখতে হবে। এই পুরো ক্লাসটা বাড়িতে বাংলাটা আমরা নিজেরা একবার লিখলাম, এবার ইংলিশটা না দেখে নিজেরাই লেখার চেষ্টা করবো, তারপর দেখে দেখে মিলিয়ে নেবো। এইভাবে নিজেদের চেষ্টার মধ্যে দিয়ে আমরা ইংলিশে লিখতে পারবো। হি লস্ট অল হিজ পেপারস হয়ে গেল। তাছাড়া ওকে কি বলে, হাউএভার, সে আরো একটি নতুন সমস্যায় পড়েছিল। তাহলে এখানে সে হচ্ছে হি। আচ্ছা, পড়া, কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়াকে আমরা ফেল ইনটু বলবো। হ্যাঁ, পাস্ট টেন্স ফেল, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম কি ফল, ফল ইনটু মানে কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়া। আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, ফল ইনটু, তাহলে ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল। তাহলে ফেল ইনটু, কোনো কিছু বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু হয়, জানিস তো এটা, এটা প্রেপোজিশনে আমরা শুনেছি। আচ্ছা, আর কি, তাহলে আর কি পড়ে রইলো, একটি নতুন সমস্যা, এ নিউ প্রবলেম, সিম্পল। হবে, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আগে পরে করা যায়, তাতে কোনো ব্যাপার না। সে আমাকে একটি প্রশ্ন করেছিল, তারপর, এই যে তারপরকে ইংলিশে কি বলে, দেন, আফটার দ্যাট। দেন মানে আমরা তো সবাই জানি দেন মানে তো তারপর, এটা অনেক সময় আমরা মনেও করতে পারি না তারপরটা, এটাও হয়, প্র্যাকটিসেরও হবে। এই সামান্য তারপরকে দেন বলে, এটাই অনেক সময় আমাদের মাথায় খেলে না। আচ্ছা, তাহলে আগে একটা সেন্টেন্স, পরে আর একটা সেন্টেন্স, আমরা আগেরটা আগে লিখি। সে আমাকে একটি প্রশ্ন করেছিল, তাহলে সে কে কি লিখবো, হি। আচ্ছা, ভার্ব হচ্ছে প্রশ্ন করেছিল, ছিল পাস্টের ঘটনা, তাই তো, তাহলে আমরা জানি ন্যারেশন করেছি আস্কড বলে, আস্কড। আচ্ছা, কাকে, আমাকে, তাহলে মি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দিলাম। একটি প্রশ্ন, এ কোশ্চেন, তারপর কি বলবো, দেন, আমি, আই, উত্তর দেওয়াকে কি বলে, অ্যানসার্ড, পাস্ট টেন্স হবে, অ্যানসার হয়, পাস্ট টেন্স অ্যানসার্ড, সিম্পল। তাই তো, এইগুলো বাড়িতে সবাই নিজেরা বাংলাটা নিজেরা লিখে ইংলিশটা না দেখে নিজেরা চেষ্টা করবে। কোনো মুখস্থ নয়, মুখস্থ করে লিখছে, একদম মুখস্থ করতেই যাবি না, পদ্ধতিটা বুঝবি, মুখস্থ নয়, মুখস্থ করলে কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, হবে। দেখ, এবার যেটা যেখানে ভালো বোঝায়, এখানে দেনটা ভালো বোঝাচ্ছে, ভালো শোনাচ্ছে। এবার স্যার আমি বুঝি না কোথায় ভালো শোনা, যেটা খুশি লিখে দে। হ্যাঁ, কিন্তু লিখতে লিখতে আমি বুঝে যাবো কোথায় কোনটা ভালো হচ্ছে, ওটা হচ্ছে লিখতে লিখতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, এটাকে কি বলে, উদাহরণ স্বরূপ। এটা আমরা জানি, এক্সাম্পল মানে উদাহরণ, ফর এক্সাম্পল দিয়ে এটা 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 ইত্যাদি বা প্রভৃতি, তাই না। দেখো, তাহলে সবাই তাকে বর্জন করেছিল মানে দূরে সরিয়ে দিয়েছিল। আচ্ছা, উদাহরণ স্বরূপ হচ্ছে লিঙ্কার, তারপরে আরেকটা পার্ট আমরা পাবো। প্রথম পার্টটা আবার সবার আগে লিখে নি। তাহলে সবাইকে আমি বলতে পারি অল। আচ্ছা, বর্জন করাকে বলে অ্যাভয়েড করা। এবার আমি বর্জন করার যদি ওরকম আক্ষরিক মিনিং ব্যবহার করি, বর্জন মানে ছুঁড়ে ফেলে দেওয়া, থ্রো লিখে দিলাম, হবে। এখানে থ্রো সেন্সই আসছে, বর্জন করা মানে সবাই তার থেকে দূরে চলে যাচ্ছে, তার সাথে কেউ কথা বলছে না, মানে তাকে অ্যাভয়েড করছে। তাহলে পাস্ট ফর্ম কি করেছিল, ছিল হলেই পাস্ট টেন্স, তাহলে অ্যাভয়েডেড, কাকে, তাকে, হিম। আচ্ছা, উদাহরণস্বরূপকে কি লিখবো, ফর এক্সাম্পল। কি সুন্দর আমরা ইংলিশে লিখছি বলতো, ছোট্ট ছোট্ট কয়েকটা লাইন একটু বাড়িতে লিখে দেখবে, আলাদা শান্তি পাবি। বাংলায় তো আমরা পারি, ইংলিশে লিখতে পারছি, বাহ। আচ্ছা, এবার তার বন্ধু, এবার ফর এক্সাম্পলের পর বাদ বাকিগুলো আমরা কমা দিয়ে লিখতে পারি। তাহলে হিজ ফ্রেন্ডস, হিজ ব্রাদার্স অ্যান্ড হিজ ওয়াইফ, আরো যদি কিছু থাকে লিখবো, লিখে লাস্টে অ্যাজ ওয়েল কথাটা দিয়ে দেবো, ব্যাস। ও, ভয় পেয়ে গেছি। অ্যান্ড হিজ ওয়াইফ অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েলটার মানেটা ভালো করে বোঝ, তার বন্ধুরা, তার ভাইয়েরা এবং তার স্ত্রী, ও ওরা তো করছে, ঠিক আছে, ওর বউও করছে, ওই বউ, ও ওইটার জন্য অ্যাজ ওয়েল। আর যদি আরো থাকতো তখন আমরা ইটিসি বসে দিতাম, তো ইটিসি বোঝাচ্ছে না তো, এই তিনটেতে গিয়ে থেমে যাচ্ছে। হ্যাঁ বল, এভরিওয়ান মানে এক একজন, প্রত্যেকে এক এক করে, হ্যাঁ ওটাতেও হবে, হ্যাঁ ওটাতেও হবে, এভরিওয়ান লিখলেও হবে, এভরিওয়ান লিখলেও হবে। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দিতাম, শুধু স্ত্রী থাকলে শুধু ফুল স্টপ দিয়ে দিতাম। স্ত্রী এর পর ওটা দিয়েছে মানে এখানে বলতে চাই যে স্ত্রীর তো অন্তত অ্যাভয়েড করা উচিত নয়, একসাথে থাকে, কিন্তু সেও করছে, মানে অদ্ভুত। তো সেক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল বসাবো। তাই এই যে অ্যাজ ওয়েলটা আমরা শিখে গেলাম,
এবার এই অ্যাজ ওয়েলটা আমরা রাইটিং এ লিখবো, যে কোনো ক্ষেত্রে আমার বাংলা লাইনটা মনে পড়ে গেলে এরকম একটা লাইন মাথায় আসলো, আমি অ্যাজ ওয়েল দিয়ে সুন্দর করে লিখে দিলাম। আমার সহায়িকার সাথে মিলছে না তো কি হয়েছে, আমি টিচারকে দেখাচ্ছি, টিচার যদি এই জায়গাটা কেটে দেয় আমি জিজ্ঞাসা করি এই জায়গাটা কি ভুল হয়েছে, তখন হলো ও না খেয়াল করিনি, হয়তো ভুল করে কেটে দিয়েছি, না ঠিকই আছে। আচ্ছা দেখো, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিংলি, এটার মানে কি অনুসারে। লাইনটা কেমন হতে পারে দেখো, তোমার পরামর্শ অনুসারে আমি আমার করণীয় কাজটি শেষ করেছি। দেখো লিঙ্কারের দুপাশে দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে পরামর্শ অনুসারে, তাহলে পরামর্শকে বলে কিন্তু সাজেশন। হ্যাঁ, সাজেশন তো আমরা স্যার বুঝি, পরামর্শ থেকে পরামর্শটা সাজেশন, এইটা বুঝতে আমাদের একটু বেশি কষ্ট হয়, এগুলো করতে করতে আমরা শিখবো। তাহলে পরামর্শ হচ্ছে সাজেশন, তাহলে তোমার পরামর্শ মানে কি ইওর সাজেশন, তাহলে ইওর সাজেশনকে আমরা প্রথমে লিখবো না, একটা লিঙ্কার আছে, এই অ্যাকর্ডিং টু টাইপের লিঙ্কার গুলো প্রথমে বসে, তাহলে অ্যাকর্ডিং টু ইওর সাজেশন, দেখো শুনতেই কত ভালো লাগছে। আচ্ছা এবার দেখো, এবার এইটুকু অংশের সাবজেক্ট কে, আমি, আই, শেষ করেছিলাম, শেষ শেষ করেছিলাম, তাহলে কি কমপ্লিটেড, সিম্পল পাস্ট টেন্স, তাই তো। টেন্সটা সবার আগে বুঝতে হবে যে কোন টেন্সে আছে, আর টেন্সটা মুখস্থ করতে হবে। টেন্সে যদি কারোর দুর্বলতা থাকে ওটাকে সবার আগে ঠিক করতে হবে। আমি টেন্সের বহু ক্লাস বহু দিন ধরে করেই চলেছি, ইউটিউবে রয়েছে, দেখবে একটা 30 মিনিটের ছোট্ট করে বুঝিয়ে দিয়েছি, আবার একটা বড় বড় জিনিস আপলোড করা হচ্ছে। যদি ইচ্ছে থাকে ভেতরে শিখবো, শেখা কোনো ব্যাপার নেই, যে টিচার কবে পড়িয়েছে এখন তো টিচার আর বোঝাচ্ছে না, আমার তার হলো না, সেই টিচারটাই তুই যার কাছে পড়িস সেই সেই জিনিসগুলো রেডি করে দিচ্ছে, তুই ভেতরে একটু চাচ্ছিস কিনা। আর বাড়িতে যখন আমরা ক্লাস করবো, মাকে বা বাবাকে পাশে নিয়ে ফোনটা নিয়ে ক্লাস করব, তাহলে তারা অনেক বেশি কি হবে, তোদেরকে দেবে জিনিসগুলো, তখন ভাববে যে আমার ছেলেটা বা মেয়েটা ফোনটা নিয়ে পড়ছে, ওরা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক করার জন্য ফোনটা নেয়নি, ওদের কাছে তোর বিশ্বস্ততা বাড়বে। মা রান্না করছে, তুই মায়ের ওই রান্না কর ঘরের আশেপাশে কোথাও একটা চেয়ার টেবিল নিয়ে বসে ফোনটা রেখে খাতা পেনে লিখছিস ক্লাসটা, এইরকম ভাবে করতে হয়। ফোনটা নিয়ে পাশের ঘরে চলে গেলাম, তুই চাইবি পড়তে কিন্তু তোর ব্রেন তোকে পড়তে দেবে না, ফট করে টুং করে নোটিফিকেশন ঢুকবে, তোকে একদম নিয়ে যাবে, দেখা গেল ইয়েতে নিয়ে দিল্লিতে নিয়ে চলে গেল, তুই ছিলি তোর পাড়ায়, তুই চলে গেলি দিল্লিতে, তোকে একটা তাজমহল দেখিয়ে দিল। হ্যাঁ, তো তা কেউ একটা কোনো একটা কথা বলেছে, তোর সেই কথা নিয়ে মনের মধ্যে ঘুরবে, তো যা খুশি তাই হতে পারে। তাই আমরা নোটিফিকেশন গুলো অফ করে রাখবো, আর ফোনটা মা বাবার সামনে নিয়ে রাখবো, যাতে তাহলে তারা তো বকবে তো এইসব করলে, বা তোকে পরের দিন দেবে না তুই এরকম করলে। তুই যদি চাস আমি পরের দিন পাবো না, তাহলে ওটা তোকে করতে হবে। পড়ার সময় ফোনটা পড়ার জন্যই কাজে লাগবে, অন্য কিছু না। আই কমপ্লিটেড কি, কোনটা, আমার করণীয় কাজ মানে আমার হোমওয়ার্ক। এবার করণীয়কে আমি ট্রান্সলেট করতে বসবো না, এটাই আমাদের ভুল হয়, কিছু কিছু ওয়ার্ড বাতিল করে দাও, বাংলায় এসেছে এসেছে, আমি ইংলিশে লিখবো না, তাই করণীয়কে সরিয়ে দিলে আমার কাজ হয়ে গেল, তাহলে আমার সুবিধা হয়ে গেল। কিন্তু আমরা ভয় পাই, করণীয় ট্রান্সলেট করতে পারছি না, এগুলো তো অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশ আমি না লিখলেও কোনো সমস্যা নেই, বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও। তাহলে আমার কাজ, তাহলে আমার কাজ তো কত সহজ, মাই টাস্ক বা মাই ওয়ার্ক, যা খুশি তাই লিখতে পারি। আচ্ছা ফার্দার মোর মানে আরো, সে অনেক পুরনো মুদ্রা সংগ্রহ করেছিল, সে আরো নতুন মুন্না হয়ে গেছে, এটা মুদ্রা হবে। আচ্ছা মুদ্রা খুঁজেছে। আচ্ছা দেখো এখানে এখানে কানেক্টর কোনটা, লিঙ্কার, সে, আচ্ছা আরো, তাই তো, আরো হচ্ছে লিঙ্কার। আচ্ছা তাহলে প্রথমে একটা আমরা পার্ট পেয়ে গেছি, এর সাবজেক্ট হচ্ছে সে, হি। আচ্ছা সংগ্রহ করেছিল, সংগ্রহ করাকে বলে কালেক্ট, করেছিল পাস্ট টেন্স, তাই কালেক্টেড। কি কালেক্ট করেছিল, পুরনো মুদ্রা কালেক্ট করেছিল, তাই তো, মুদ্রাটার জন্য পুরনো কথাটা এসছে, পুরনো মুদ্রা, তাই না। আবার পুরনোর জন্য অনেক কথাটা এসছে, তাহলে এই তিনটে হচ্ছে একে অন্যের সাথে আর কি জুড়ে রয়েছে, এবং সিকোয়েন্স অনুযায়ী প্রথমটা প্রথমে বসাবো, তারপরেরটা তারপরে। স্যার বলেছে শেষের থেকে লিখবো, হ্যাঁ শেষের থেকে লিখবো, কিন্তু যেটার ক্ষেত্রে দেখবো যে নাউনটার জন্য তার আগে কিছু একটা অ্যাডজেক্টিভ বা কিছু বসে রয়েছে, তো সেগুলোর প্রথমে যে আছে তাকেই আমি বসাবো। টাকা, টাকার আগে একটা কথাটা রয়েছে, তাহলে একটা আগে লিখবো, তারপর টাকা লিখবো। দেখা গেলো তার আগে ভালো রয়েছে, ভালো একটা টাকা, তাহলে টাকা, তার আগে ভালো কথাটা, ভালো, তারপর একটা, তারপর টাকা। তো এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে। তাহলে অনেক পুরনো মুদ্রা, তাহলে অনেককে কি বলবো, মেনি, পুরনো হচ্ছে ওল্ড, মুদ্রাকে বলে কয়েন্স, এখানে কয়েন্স বলবো যেহেতু অনেক রয়েছে। আচ্ছা আরো কি বলবো, ফার্দার মোর,
আচ্ছা, ফার্দার মোর কি, নতুন মুদ্রা সে খুঁজেছে, তাহলে সেই তো খুঁজেছে, তাহলে হি। আচ্ছা আচ্ছা, নতুন মুদ্রা এই যে খুঁজছে, এই জায়গাটা এসে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে সে সংগ্রহ করেছিল পাস্ট ঘটনা, সে এখন আরো কিছু খুঁজছে, তাহলে এটা কি পাস্ট ঘটনা? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরমেশন কি, এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, হি এর সাথে ইজ বসে, আর সার্চিং, তাই তো? আচ্ছা, আর কি, নতুন, তাই তো, নতুন মুদ্রা, তাহলে নিউ কয়েন্স, তাহলে সার্চিং ফর নিউ কয়েন্স, নতুন কয়েনের জন্য। সার্চিং ফর মানেই আর কি খোঁজা। এইভাবে জিনিসগুলোকে নেবো, কিছু কিছু জিনিস এরকম চলে আসে, এগুলো করতে করতে আমাদের একদম মনে থেকে যাবে। আজকে ক্লাস সবার ভালো লেগেছে? তো আমরা ক্লাসটা বাড়িতে আরেকবার করব, ঠিক আছে? তাহলে রিভাইজ হবে এবং আমরা নিজেরা নিজেরা লিখবো, নিজেদেরকে আমাদেরকে লিখতে হবে। তাহলে পরের দিনের পড়াটা আমি আবার রিপিট করে দিচ্ছি। পড়া কি দিয়েছি শুনে নে, যারা ওই যে বুঝতে পারিস না, ভুলে যাস, তাদের জন্য আবার বলছি। পড়া হচ্ছে আজকে যে রাইটিংটা তোরা লিখলি, কোন রাইটিং লিখলাম? নোটিশ। কি নোটিশ? স্কুল নোটিশ। এই স্কুল নোটিশটা বাড়ি থেকে আবার লিখে নিয়ে আসতে হবে, এখানে এসে লিখতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে আজকের ক্লাসে যেগুলো আমরা খাতায় লিখতে পারিনি, সেই সমস্তটা খাতায় লিখবো। এই দুটো জিনিস যেন পরের দিন থাকে, এটাই হচ্ছে পরের সপ্তাহের বাড়ির কাজ। এইভাবে প্রত্যেক সপ্তাহ ধরে এইগুলো মেনটেন কর, দেখ তুই ইংলিশে অনেক বেশি স্ট্রং হয়ে যাবি। তোদের অনেক বন্ধু বান্ধবী দেখবি ইংলিশের এই জায়গাগুলোতে অনেক দুর্বল রয়েছে, নাম্বার দেখে বিচার করা যায় না। ওই দুটো নাম্বার পেয়েছে মানে আমি বলতে পারি না আমার থেকে বেশি শিক্ষিত, হতেই পারে ওই রাইটিংটাও কমন পেয়ে গেছিল, মুখস্থ করে গেছে, বেশি নম্বর পেয়ে গেছে, তাতে কি বিচার হবে? তুই 10টা রাইটিং নিজে থেকে লিখতে পারি, ও লিখতে পারবে না, বিচার তো নাম্বার দিয়ে হবেই না। আমরা শিখবো, ওই শেখাটা দেখবি তোর ভবিষ্যতে কাজে লাগবে। একটা সরকারি চাকরি যখন পেতে যাবে তখন দেখবি ওর সমস্যা হবে, তোর সমস্যা হবে না। একটা প্রাইভেট কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবি, তখন দেখবি তুই একটা ইংলিশে স্পোকেনে সুন্দর করে বলে দিতে পারছিস, ও পাচ্ছে না, কারণ তো মুখস্থ করে করে ভালো রেজাল্ট করেছে, আর তুই তো বুঝে জিনিসটা নিজে থেকে প্র্যাকটিস করে করেছিস। তো এইটা হচ্ছে আমাদের, এই ফারাকটা বুঝতে হবে। আজকের ক্লাস এখানেই।